প্রাণের টানে, হৃদয়ের টানে শায়েস্তা খান আল আজহারীর আজকের এই নূরানি অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমি মনে করি আমিও সৌভাগ্যবান, আপনারাও সৌভাগ্যবান। কারণ আল্লাহর ওয়াস্তে বন্ধুত্ব, আল্লাহর ওয়াস্তে সম্পর্ক, এটি আমরা বলে থাকি কিন্তু উদাহরণ দিতে পারি না। আমার আজকে ৪৫ বছরের এই সুফি জীবনের অভিজ্ঞতায় আমি ইমানে আমানে একেবারে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়ে বলতে পারি যে এমন একজন ব্যক্তিত্ব যাকে উদাহরণ দেওয়া যায়, যে যার সাথেই সম্পর্ক করতেন আল্লাহর ওয়াস্তে। আমি বয়সে শায়েস্তা খানের মধ্যে একটু কথা আমি বলে ফেলি, আমার কথার মধ্যে যদি কোনো কারণে আপনারা বুঝতে কষ্ট হয়। শায়েস্তা খানের পরিবারের সাথে শায়েস্তা খান আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে আসার পরে তার বৈবাহিক সম্পর্ক, তার পারিবারিক ঘটনা, এই সেই সব মিলিয়ে আমি একজন পরিবারের সদস্যের মতো, যে কারণে তাকে আমি শায়েস্তা মিয়া বলেই ডাকতাম, যেটা তাদের পারিবারিক নাম। আমাদের এখানে মুরব্বী আছেন, তিনি জানেন ঘটনাগুলো। আমি সেই জায়গায় যাচ্ছি না, আমি এটা বলছি একটা মানুষকে উপমা দিয়ে বলা যায় যে আল্লাহর ওয়াস্তে মানে সম্পর্ক রাখা, এর বাইরে কিছু নাই। আমি অনেকভাবে শায়েস্তা খানকে দেখেছি। আমার মনে হয় আমার মতো এত গভীরে শায়েস্তা খানের সাথে আর কেউ মেলামেশা করেনি, অথচ ও আমার ছাত্রতুল্য বয়সে। কিন্তু ব্যাপারটা কোথায়? ব্যাপারটা একটু গভীরতর জায়গায় গিয়ে বলি। আমাদের এই জগৎটা, মাইজভান্ডার এই জগৎটা খুবই রহস্যপূর্ণ একটা জায়গা। আমরা তো তাত্ত্বিকভাবে শুধু রহস্যপূর্ণ শব্দটা বলি, কিন্তু এটার রহস্যের ধরনগুলো কীরকম এগুলো ধারাবাহিকভাবে লিখতেই থাকবো। আজকের এই অনুষ্ঠানে আমি আসছি আমার শুধু ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসাটা নিবেদন করার জন্য। আমি যে ধারায় শুরু করেছিলাম সেই ধারাটা পাল্টিয়ে দিই। এই মুহূর্তে যিনি আসলেন, আমি নাম ধরেই ডাকি। দুইজনকে একেবারে খুব কাছে থেকে দেখেছি যে মাইজভান্ডারের কর্মকাণ্ডে নিবেদিত হওয়া। শায়েস্তা খান আল আজহারী, যার পারিবারিকভাবে আমরা শায়েস্তা মিয়া বলি, আর আমার অ্যাডভোকেট মিফতা। আমার কাছে খুব কষ্ট লেগেছে যখন আমরা একটা বড় কাজে হাত দিয়েছিলাম, ঘুরে ফিরে এই দুইজনকেই আমি পেয়েছি সর্বক্ষণ। সে এক ইতিহাস। মাইজভান্ডারের ইতিহাসে গাউসুল আজম হযরত বাবা ভান্ডারীর পূর্ণাঙ্গ প্রামাণ্য জীবনী গ্রন্থ প্রণয়নের একটা পরিকল্পনা আমাদের অ্যাডভোকেট মিফতা নিয়েছিলেন, এবং এইটা করতে গিয়ে দেখা গেল আমরা 12টা জায়গা ঠিক করেছি ঐতিহাসিকভাবে দেখার জন্য। সেগুলো সেগুলো দেখা, পর্যবেক্ষণ করা, এই কাজেই সব সময় পেয়েছি শায়েস্তা খান আল আজহারী। আজকে
অ্যাডভোকেট মিফতাহুন নূর আছেন, আমি সেই জায়গাতে প্রথমেই স্মৃতিচারণ করলাম একটা কারণেই, যে যে কাজে আমরা গভীরতার জায়গায় হাত দিয়েছি সেখানেই কিন্তু ছোঁয়া পেয়েছি শায়েস্তা খান আল আজহারী। আমি আলোচনাটা বেশি করতে চাই না, কারণ আমি আলোচনা শুরু করলে এটা শেষ হবে না। যেমন আমার কাছে কয়েকটা পয়েন্ট আছে, আমি শুধু পয়েন্টগুলো বলে যাই। সেটা হলো শায়েস্তা খান আল আজহারীকে প্রথম এবং প্রধানতমভাবে বুঝতে গেলে তার বাবাকে আগে বুঝতে হবে নাকি তার মাকে বুঝতে হবে? এটা একটা জটিল এবং কঠিন প্রশ্ন, এবং আমি গবেষক হিসাবে এখনো এটার সমাধান পাইনি। 48 বছর যিনি হযরত বাবা ভান্ডারীর দরবারে খেদমত করেছেন, খেদমত সংস্কৃতির একটা আইকন হয়ে উঠেছিলেন, সেই আব্দুল ওহাব মাস্টারের এই ক্ষেত্রে শ্রেষ্ঠতম প্রতিনিধি ছিলেন শায়েস্তা খান আল আজহারী। 48 বছর নীরবে নিভৃতে মাইজভান্ডার দরবার শরীফে খেদমত করা, আর শুধু সাধারণ খেদমত না, নিজেকে নেপথ্যে রেখে পুরো অনুষ্ঠান কোন দিকে কি হচ্ছে না হচ্ছে, এবং অনুষ্ঠান শেষ হওয়া না হওয়া পর্যন্ত পানি ছাড়া অন্য কিছু খেতেন না, যাতে পুরো অনুষ্ঠানের কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা এটার উপর চোখ রাখতে যদি 2 মিনিটের জন্য সমস্যা হয়। সেই আব্দুল ওহাব মিয়ার গ্রামের বাড়িতে আমি গবেষণার কারণে গিয়েছি অনেকবার। আব্দুল ওহাব মিয়ার শ্রেষ্ঠতম সন্তান বললাম একটা কারণেই, কারণ খেদমত সংস্কৃতিতে শায়েস্তা খান আল আজহারী শ্রেষ্ঠ। এখন আসি মায়ের দিক থেকে। গাউসুল আজম মাইজভান্ডারীর সর্বপ্রথম খলিফা আপনারা নিশ্চয়ই জানেন যে কর্ণফুলীর তীরে যে দরবারটা গড়ে উঠেছিল, এটার নাম কি আপনারা জানেন? চরণদ্বীপ। বাহ, মাওলানা ওসিউর রহমান চরণদ্বীপী মাইজভান্ডারের গাউসুল আজম মাইজভান্ডারীর সর্বপ্রথম খলিফা। তাঁরই বংশধারায় বৈবাহিক সম্পর্ক হয়েছে শায়েস্তা খানের বাবার। এখন মার দিক থেকে বেশি পেয়েছে না বাবার দিক থেকে বেশি পেয়েছে, সেগুলো আর একটা গবেষণার বিরাট একটা বিষয়। আমি সেই জায়গায় আর যাচ্ছি না, সেটা আমরা আমাদের পরবর্তী জায়গাগুলোতে নিয়ে আসব। এই দুইটার মারাজাল বাহরাইন এর শ্রেষ্ঠতম সৃষ্টি শায়েস্তা খান আল আজহারী। আমি মাঝে মধ্যে বিস্মিত হই, ও কখন ঘুমায়, কখন খাওয়া দাওয়া করে, কোনো কিছুই আমি দেখতে পারি না, কাজ কাজ আর কাজ। যেই কারণে আমাদের মনসুর এখানে আছে, মনসুর এখানে আছে, মনসুরের বাবা খুব যত্ন করে আমাদের যখন দাওয়াত দিতেন, তখন আমি গেলে শায়েস্তা খানকে লাঞ্চের টাইমে তার মোবাইলটা আমি নিয়ে ফেলতাম। আমি বললাম তো বাবা, তুমি অন্তত 1 ঘন্টা একটু রেস্ট নাও, নাইলে অসুস্থ হয়ে যাবে। আমি মূল কথায় চলে আসি যে শায়েস্তা খান আল আজহারী বয়সে আমার অনেক জুনিয়র, আমার ছাত্রতুল্য, কিন্তু আমি যখন মাইজভান্ডারের গভীরতর কোনো বিষয় নিয়ে সমস্যায় পড়ি, আমি কিন্তু ছুটে যাই তার কাছে। আমাদের মাইজভান্ডারী খলিফাদের মধ্যে আইনায়ে বাড়ির লেখক
তিনি আয়নায়ে বাড়ি লিখেছেন, আবার গানও লিখেছেন। আমি আয়নায়ে বাড়ির পুরাটা পড়ার পরে অনেক জায়গা পরিষ্কার হতো না, কিন্তু যখন তোমার গানগুলো পড়েছি তখন দেখেছি যে আয়নায়ে বাড়ির সত্যিকার অর্থে টিকা ভাষ্য হলো তার গানগুলো। মকবুলে কাঞ্চনপুর। আমি গবেষণামূলক কথাটা একটা কারণে বললাম, এই গানগুলো যখন আমরা সম্পাদনা করতে গেলাম, আমি যেহেতু একাডেমিক মানুষ, আমি চিন্তা করলাম যে এর একাডেমিক বিশ্লেষণগুলো একাডেমিক্যালি দিই। জাফরুল্লাহ সাহেব, মাওলানা জাফরুল্লাহ, চিটাগাং ইউনিভার্সিটির টিচার, আমি জাফরুল্লাহকে বললাম যে ভাই আমাকে একটু সাহায্য করতে হবে। তো বলতে স্যার আপনি একটা কাজ করেন, আমার সাথে বসেন, এগুলো। যাই হোক, আমরা আমাদের মানে গবেষণার জগতের ফিলোসফিক্যাল কিছু ডিসকাশন থাকে কোনো একটা শব্দের অরিজিন, ডেভেলপমেন্ট, কিন্তু সব করার পরে কেমন জানি আমার মধ্যে একটা শূন্যতা। তো আমি একদিন শায়েস্তা খানকে বললাম যে শায়েস্তা মিয়া, তুমি আমার সাথে একটু বসবা, আমি এই সমস্যায় আছি। ও হাসা আমারে বলল যে স্যার, আমি তো মাঠের মানুষ, আমার শব্দগুলো আপনি যদি ধারণ করতে পারেন তাইলে আপনি মাইজ ভান্ডারের সত্যিকার খোঁজবটা বের করতে পারবেন। আপনারা অনুবাদ করছেন, আপনারা মানে তাত্ত্বিকভাবে করছেন, ফিলোসফিক্যালি করছেন, আপনারা বড় বড় পণ্ডিত, সব ডক্টরেট ডিগ্রিধারী, কিন্তু খুশবুটা পেতে গেলে আমার কিছু কথা আছে। তখন আমরা একান্তে বসলাম, এবং আরও মজার ব্যাপার কি বলি, আমরা বসলে দুপুর বিকেল রাত কখন যায় আমরা নিজেরাও জানি না। তো আমাদের সেইটা যখন শায়েস্তা খান আল আজহারী সংশোধন করে দিল, কিচ্ছু না, একটু এদিক আর এদিক, এই শব্দটা এটা এইভাবে, এটা এইভাবে, এটার প্রতিশব্দ। যেমন আরবিতে আপনারা এখানে সবাই আরবি ভাষা সম্পর্কে বেশি কমে ধারণা আছে যে এক একটা শব্দের 20, 30, 40, 50টা 80টা পর্যন্ত ব্যাখ্যা প্রতিশব্দ আছে। যেমন বাংলা সাহিত্যে সূর্যের 8টা প্রতিশব্দ আছে। একইভাবে একটা শব্দের 20, 50টা 80টা পর্যন্ত প্রতিশব্দ আছে আরবি শব্দে। সেই জায়গায় কোন শব্দটা কোন জায়গায় হবে, আমরা যেটা বলি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেই জায়গায় আমি শায়েস্তা খানের ছাত্র। আমি এই কথাগুলো একটা কারণেই বললাম যে শায়েস্তা খান যুগে যুগে জন্ম নেয় না। আমার সৌভাগ্য হয়েছিল শায়েস্তা খানকে সময় দেওয়ার, শায়েস্তা খান থেকে সময় নেওয়ার। আমার স্মৃতিগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। হুজুরকে সামনে দেখেছি। আপনার কি মনে পড়ে আমরা যখন হযরত বাবা ভান্ডারীর আলোচনা করতাম, রেফারেন্স আসতো শায়েস্তা খান আল আজহারী। আমরা প্রথম ঐতিহাসিক একটা ঘটনা, হযরত গাউসুল আজম হযরত বাবা ভান্ডারীর প্রথম জীবনী রচনা করেছেন আল্লামা আব্দুস সালাম ইসাপুরী। প্রথম জীবনী। এই জীবনীতে এমন কিছু কথা আছে যেগুলো পরবর্তীতে ওখানে সংযুক্ত হয়নি, তার মধ্যে ডক্টর এনামুল হকের ভূমিকাও ছিল। এই বিষয়গুলো নিয়ে যখন আমরা আলাপ আলোচনা করতাম তখন দেখতাম যে আল আজহার ইউনিভার্সিটিতে ও লেখাপড়া করলেও যে তার মেধা মননে সারাক্ষণ মেজবানের দরবার শরীফের ইতিহাস ঐতিহ্য। কথাগুলো একটু কারণে বললাম। সুলাইমান সাহেব আমার সামনে, হুজুর সুলাইমান হুজুর এখানে সামনে আছেন। আমরা একটা
পরিকল্পনা করেছিলাম যে হযরত বাবা ভান্ডারীর প্রথম জীবনীকার আল্লামা ঈসাপুরীকে যদি আমরা পূর্ণাঙ্গভাবে ধারণ করতে পারি তাহলে অনেক অবলুপ্ত প্রায় ইতিহাস আমাদের সামনে চলে আসবে। কিন্তু কাজটা করতে গিয়ে দেখলাম তথ্য উপাত্ত এগুলা দারুণ সংকট। হ্যাঁ, আমরা দুইজন ঘন্টার পর ঘন্টা আলাপ আলোচনা যতবার করি বারবারই ঘুরে ঘুরে আসে শায়েস্তা খান আল আজহারের কথা। বটপুকুরিয়া গেলাম, সেখানেও ঘুরে ফিরে আসতেছে হযরত বাবা ভান্ডারীর স্মৃতিধন্য যে জায়গাগুলো, সেখানেও ঘুরে ঘুরে আসতেছে শায়েস্তা খান আল আজহারের প্রসঙ্গ। তা আমি এই প্রসঙ্গে আসি। সুলাইমান হুজুর এখানে উপস্থিত আছেন, যে কারণে আমি আমার আলোচনাটাকে একটু ট্র্যাক ঘুরাইয়া দিলাম। যে সর্বশেষ আমরা বসলাম শায়েস্তা খানের শরীরটা তখন একটু দুর্বল। শায়েস্তা খানকে টেলিফোন করলাম আমি, যে শায়েস্তা মিয়া, এই বিষয়ে আমি এই তথ্যগুলো পাচ্ছি না। তা আমাকে কিছু কথা বলল, পরে যেটা বলছে সেটাই সবথেকে গুরুত্বপূর্ণ। যে আসসালামু আলাইকুম, আমাদের শায়েস্তা খান আল আজহারের বড় ভাই, সকলের বড় ভাই যিনি, আসেন। আমরা সবাই ওনাকে বড়দা ডাকি। আমি বিনীতভাবে অনুরোধ করব আপনি, হ্যাঁ আসো আসো আসো, শায়েস্তা খান আল আজহারের সন্তান, হ্যাঁ হাদি, আসো বসো বসো। হ্যাঁ, শায়েস্তা খান আল আজহারের আরেকজন বড় ভাই শফিউল বশর, দুটো পরিচয় আছে ওনার। একটা হলো ইমেজ সেটিং, আর একটা হইল এহরাম হজ কাফেলা সত্ত্বাধিকারী। তো আমি যে কথাটা বলতে চেয়েছিলাম, তো শায়েস্তা খানকে বই এই পরিবারের সবাই বড়, সবাই বড়দা বলেই ডাকি আমরা, কারণ সবাই বড়, এই কারণে উনি বড়দা। আমরা মাঝে মাঝে ওনার নামও বলে যাই, শুধু বড়দা বললে পুরো অঙ্গনে সবাই বুঝে। তা আমরা আজকে আমাদের পক্ষ থেকে ওনাকে বলবো বড়দা। আপনার দৃষ্টি আকর্ষণ করছি, আমরা শায়েস্তা খান আল আজহারের বিষয়ে আলোচনাটা শুরু করেছি এবং আপনি এসেছেন। এটি আসলে আপনার ঘরেই আপনি আসছেন, কিন্তু তারপরও আমাদের ভালো লাগছে, যেহেতু শায়েস্তা খান আপনারও ভাই, কিন্তু আমাদেরও প্রাণের মানুষ, হৃদয়ের মানুষ। শায়েস্তা খান আল আজহারের ভাই আসছেন আরেকজন শফিউল বশর, আর ওনার ছেলে আসছেন হাদি। আমি সকলকে আমাদের এই অনুষ্ঠানমালার পক্ষ থেকে আবারও স্বাগতম জানাচ্ছি। যে কথা বলছিলাম, যে শায়েস্তা খানকে বললাম যে বাবা শায়েস্তা মিয়া, আমি এই তথ্যগুলো পাচ্ছি না। সুলাইমান সাহেবও এই বিষয়টি নিয়ে খুবই সংশ্লিষ্ট, যে বাবা ভান্ডারীর জীবনের গুরুত্বপূর্ণ অনেকগুলো অংশ বিভিন্ন ম্যাগাজিনে পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে এবং ওনার
আত্মজীবনীমূলক অনেক আত্মজীবনীও আছে এবং ওনার 104 বছর বয়সে 104টা কিতাবের মধ্যে অনেকগুলো কিতাবে সূত্রগুলো আছে কোন লেখা কোথায় প্রকাশিত হয়েছে। জি ঠিক না? সেই জায়গার সূত্রগুলো ধরে ধরে আমরা যখন দেখলাম এগুলোর কোনো কাজের হিসাব কিতাবে আছে কিন্তু বাস্তবে নাই। এই বাস্তবে খোঁজার জন্যই আমরা পুরা মাইজভান্ডার দরবার শরীফ আমার 45 বছরের গভীর অভিজ্ঞতায় গবেষণার আমি আর কাউকে খুঁজে পাচ্ছি না যে হারানো এই মানিকগুলো কোথায় পাবো। শুধু এটা কিভাবে পাবো সেটা পরের কথা, এই হারানো মানিকগুলো খুঁজে পাচ্ছি না। এই খুঁজে দেওয়ার কাজটা করে দিয়েছিলেন শায়েস্তা খান আল আজহারী, আমাদের প্রিয় শায়েস্তা মিয়া। কেমনে? আমাকে বলল যে শফি বাবার, শফিউল বশর মাইজভান্ডারীর বড় মেয়ে লুৎফুন্নেসা, আমরা গভীরতর পর্যায়ে দুলু আপা বলেই ডাকতাম। আমি পিএইচডি থিসিস জমা দিয়ে আসার পরে ওনার সাথে রেডিও টেলিভিশন বিভিন্নভাবে অনেক অনেক প্রোগ্রাম করেছি, কিন্তু ওনার কাছে যে এত গভীরতর তথ্যগুলো সংগৃহীত আছে সেটা আমিও জানতাম না। শেষমিয়া বলল যে ওনার কাছে, দুলু আপার কাছে এই জিনিস আছে এবং আর কিছু জিনিস হারিয়ে যাবে এই আশঙ্কায় আমি সংগ্রহ করে রেখেছি। দেখেন তার ইতিহাস সচেতনতা কত গভীর, যে মাইজভান্ডার দরবার শরীফ থেকে বিশেষ করে গাউসিয়া রহমান মঞ্জিল থেকে 30-এর দশকে যে গুরুত্বপূর্ণ ম্যাগাজিনগুলো বের হতো সেগুলো বেশিরভাগই সংগ্রহ থাকতো শফি বাবার কাছে, শফিউল বশর মাইজভান্ডারীর কাছে। এবং উনি সাজ্জাদানশীন হওয়ার কারণে অনেক জিনিস তার কাছে সংগ্রহ করারও সুযোগ থাকত। এগুলো তার বড় মেয়ে লুৎফুন্নেসা দুলুর সংগ্রহে থাকত। এই তথ্য আমরা জানতাম না। সেই জায়গায় শায়েস্তা খান আল আজহারী আমাদেরকে সূত্র ধরিয়ে দিয়েছেন, সংগ্রহ করে দিয়েছেন, যেই কারণে আমার মনে হয় সুলাইমান সাহেব আপনি খুশি হবেন যে আমরা আমাদের কাজের বাবা ভান্ডারী বিষয়ক তথ্যগুলোর জন্য আমরা সত্যিকার অর্থে আমরা অনেক সমৃদ্ধ হয়েছি। আজকের এই মহতী অনুষ্ঠান, নুরানি অনুষ্ঠান থেকে আবারও এই কারণেই সুনির্দিষ্টভাবে যে ইতিহাস সংগ্রহ এবং সংরক্ষণের ক্ষেত্রে তার সচেতনতা, প্রাগ্রসর চিন্তা, দরবারের প্রতি শতভাগ মমত্ববোধ, তাকে তার স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং একই সাথে যেই পরিবার থেকে তিনি আসছেন সেই পরিবারের যারা এখানে মুরব্বীরা আছেন, বড় ভাই আছেন, সেই তার ছেলে এখানে আছে, সবাইকে আমি আমাদের আজকের এই নুরানি মাহফিল থেকে আবারও গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ ইতিহাসের গতিপথে নিজেকে নিজে সমৃদ্ধ করার পাশাপাশি ইতিহাস ঐতিহ্যকে সংরক্ষণ করার জন্যে শায়েস্তা খান আল আজহারীর যে প্রাগ্রসর অতিক্রান্ত ব্যক্তিত্ব বলি আমরা, সেই অতিক্রান্ত ব্যক্তিত্বের প্রাগ্রসর চিন্তার বাস্তবায়ন আমি দেখেছি। অ্যাডভোকেট মিফতাহুর নূর দেখেছেন, সুলাইমান হুজুর দেখেছেন, এর থেকে আর বেশি কি বলবো। কারণ সুলাইমান হুজুর তাঁর জীবন সত্তা পুরাটাই দিয়েছেন মাইজভান্ডার দরবার শরীফের খেদমতে। একজন বীর মুক্তিযোদ্ধা, এরপর থেকে সময়কালটা উনি মাইজভান্ডারের এই খেদমতে দিয়েছেন।
অ্যাডভোকেট মিফতার নূর কেমনে সময় কুলায় আমি জানি না। একদিকে অ্যাডভোকেটের দায়িত্ব আর আরেকদিকে এগুলো সব মিলিয়ে, তারপরও যখনই আলোচনা করি দেখা যায় উনি আছেন। এই দুইজন এই সময়কালের আমার মনে হয়েছে গবেষণার জগতে একটা আদর্শ। এই দুইজনের সাথে গবেষণার কাজ করতে গিয়ে আমরা বারংবার স্মরণ করতে পারছি, বারংবার দেখছি, বারংবার যার সহযোগিতার কথা শ্রদ্ধাভরে স্মরণ করছি, তিনি হলেন শায়েস্তা খান আল আজহার। সত্যি কথা বলতে কি, আমি শুরুতে যে কথাটা বলছিলাম যে শায়েস্তা খান আল আজহারের বাবার দিক থেকে পরিচয় বড় না মার দিক থেকে পরিচয় বড়, সেটি একটি বিরাট গবেষণার বিষয়। কারণ সেই দরবারের ইতিহাসের সাথে মাইজভান্ডারের পূর্ণাঙ্গ ইতিহাস জড়িত, এবং ওই পরিবারের পরবর্তী প্রজন্মের মাইজা মিয়ার যেটা ইতিহাস, তার সাথে হযরত বাবা ভান্ডারীর যে গভীরতর সম্পর্ক, এ আরেক অধ্যায়। এগুলো গভীরতর প্রশ্ন, গভীরতর গবেষণার বিষয় রইল। আমি সেই আলোচনাটা আজকে আপনাদের শুধু একটু স্মরণ করিয়ে দিলাম মাত্র। খেদমত, খেদমত সংস্কৃতি, বিশেষ করে মাইজভান্ডার দরবার শরীফের মতো মহাসমুদ্র এক দরবারে খেদমতের অনেকগুলো জায়গাও আছে, আবার খেদমত করতে গিয়ে নিজেকে প্রকাশেরও অনেক জায়গা আছে। কিন্তু নিজেকে প্রকাশ না করে নীরবে নিভৃতে মাটির মমতারসের মতো, ফুলগু ধারার মতো নীরবে দেখা যায় না, মাইজভান্ডারে খেদমত করেছিলেন শায়েস্তা খান আল আজহারীর বাবা আব্দুল ওহাব মিয়া, আব্দুল ওহাব মাস্টার, আব্দুল ওহাব চেয়ারম্যান, অনেকগুলো তার অভিধা আছে। কিন্তু আব্দুল ওহাব মাস্টার যেই সংস্কৃতিটা তৈরি করে দিয়েছিলেন, সেটিকে প্রবহমান রাখার জন্য মূল দায়িত্বটা পালন করেছিলেন শায়েস্তা খান আল আজহার। এবং খুব একটা ইন্টারেস্টিং কথা বলে, বাবা আমার অনেকগুলো কথা আছে, আমি সেই জায়গায় আর আজকে যাব না। তার একটা আকাঙ্ক্ষা ছিল যে পিএইচডি করবে। তার বাবারও একটা আকাঙ্ক্ষা ছিল ছেলেকে পিএইচডি করাবে, বিভিন্ন কারণে এটা হয়ে ওঠেনি। তারপরেও তাকে নিয়ে আমি ইউনিভার্সিটিতে অনেকবার যোগাযোগটা করেছি যে ওখানকার একাডেমিক যে সার্টিফিকেটের যে ভ্যালু, তার যে মান, এইটার সাথে এটা এইভাবে কীভাবে কী করা যায় না, এটা অনেকগুলো অধ্যায় তার পিএইচডি করার বিষয়টা। আর আরেকটা জিনিস আমার কাছে খুবই আশ্চর্য ঠেকেছে যে বাবার খেদমত সংস্কৃতিটাকে সে কিভাবে ধারণ করেছিল। আমি একটা প্রসঙ্গ বলে এখানে শেষ করব। এখানে বড়দা আছেন, শফিউল বশর উপস্থিত আছেন, তার আরেকটা পারিবারিক নামও আছে, কারণ শফিউল বশর নামটা পীর সাহেবের বলে তার পারিবারিকভাবে তার নামটা আরেকটা নাম নান্না মিয়া হয়েছিল। তো নান্না মিয়া এখানে উপস্থিত, তার ছেলে আব্দুল হাদি এখানে, শায়েস্তা খানের ছেলে আব্দুল হাদি এখানে উপস্থিত আছে। আমি একটা কথা বলে শেষ করব। এই পরিবারের সাথে আমার সম্পর্ক সূত্রটা মূলত শায়েস্তা খানের বাবা, ওনাদের বাবা। কারণ আমি মাইজভান্ডার, গাউসুল আজম মাইজভান্ডারী, হযরত বাবা ভান্ডারী, এই বিষয়গুলো নিয়ে গভীর, বিশেষ করে আমি বাংলা একাডেমিতে যখন কাজ করতেছি, সেখানে আমার মূল কাজটা কিন্তু মাইজভান্ডার, এবং আমার মূল গবেষণাও মাইজভান্ডার বাংলা একাডেমি কেন্দ্রিক। সেখানে আমি একটা জিনিস দেখলাম যে অনেক ইতিহাস লিখিতভাবে আসে না, কিন্তু মাইজভান্ডারের বিভিন্ন
আলোচনায় একটা নাম বারবার ঘুরে ঘুরে আসে। কোনো জায়গায় কোনো বড় ধরনের কোনো সমস্যা হয়েছে, সম্ভবত রাউজানে এই ঘটনা ঘটছিল যে মাইজভান্ডারের মিছিলে বিরোধীরা আক্রমণ করেছে, এবং যারা আক্রমণ করেছে তারা সামাজিকভাবে খুব প্রতিপত্তিশীল মানুষ। একটা মাদ্রাসার সামনে দিয়ে মাইজভান্ডারের মিছিল যাচ্ছে, আক্রমণ হয়েছে, এবং বিষয়টা এত স্পর্শকাতর যেটা বিচার করা কঠিন, কারণ ঠিকভাবে বিচার না হলে এই দ্বন্দ্বটা, মারপিট এইটা চলতে থাকবে। কারণ এলাকার সমৃদ্ধ এনরিস্ট মানুষগুলো যদি মাইজভান্ডারের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তাইলে সেখান দিয়ে মাইজভান্ডারের মিছিল আর মাইজভান্ডারের মানুষজন আসা যাওয়া করতে পারবে না, এবং সেখানে মাদ্রাসা। তখন এই বিষয়টা নিয়ে উভয় পক্ষ যখন সমাধানে আসতে পারছে না, সমস্যাটা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছলো এলাকার চেয়ারম্যানের কাছে। এলাকার চেয়ারম্যান অন্যান্য চেয়ারম্যানদের সাথেও বৈঠক করলো। দেখা গেল কারো পক্ষেই বিষয়টা সম্ভব হচ্ছে না, কারণ সবাই যাকে মানে সেই রকম কোনো ব্যক্তিত্ব কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। পাওয়া গেল সম্ভবত ইউনিয়নের নাম হলদিয়া ইউনিয়ন, চেয়ারম্যান ছিলেন এই আব্দুল ওহাব বরদা সহ সবাই বাবা, অথচ উনি 48 বছর মাইজভান্ডারের খেদমত করছেন। সবাই জানেন উনি মাইজভান্ডারি, আব্দুল ওহাব মাইজভান্ডারি। কিন্তু এলাকাতে একজন চেয়ারম্যান হিসাবে ওনার যে অবস্থান, আবার উনি একটা স্কুল এবং একটা কলেজ, ইয়াসিননগর স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা, একটা বিশ্ববিদ্যালয় করার পরিকল্পনাও ওনার ছিল, একাডেমিক্যালি ওনার যে চিন্তা, সব মিলিয়ে। আর সব থেকে বড় কথা হইল হক বিচার। সবাই এক বাক্যে স্বীকার করল যে আব্দুল ওহাব চেয়ারম্যানই পারবে এইটার সমাধান দিতে। তখন উভয় পক্ষ একমত হলো, উভয় পক্ষ বলল যে হ্যাঁ আমরা মানি, আব্দুল ওহাব চেয়ারম্যান যদি বিচার করে দেয় আমরা মানি, আর নাহলে হবে না, আমাদের এখান দিয়ে যেতে পারবে না, আমাদের মাদ্রাসার সামনে দিয়ে বেদাত কানব হবে না। আব্দুল ওহাব চেয়ারম্যান সবগুলোর কথা শুনলেন। দেখেন উনি মনে প্রাণে মাইজভান্ডারি, কিন্তু যখন বিচারকের আসনে উনি বসছেন তখন উনি কি কৌশলে বিষয়গুলো সমাধান করেছেন, কিন্তু ঢালাওভাবে মাইজভান্ডারিদের সমর্থন করে উনি রায় দেন নাই। কিন্তু সেখানে দেখেন উনি দুই পক্ষে অনেক কথা শোনার পরে শেষে বললেন যে যারা আক্রমণ করছে তাদেরকে বলল যে আপনারা যে এখানে তাদেরকে অপছন্দ করেন, মাইজভান্ডারের মিছিলকে, মাইজভান্ডারের হাদিয়া মিছিল আপনাদের অপছন্দ, ঢাক ডোল পিটিয়ে তারা আসে, এগুলো আপনাদের অপছন্দ, তো আমি তো আপনাদের সাথে দ্বিমত করি না, কিন্তু আমি একটা জিনিস এই পুরা সমাবেশ থেকে জানতে চাই, যেখানে আপনারা আমাকে বিচারক মেনেছেন, যে মাইজভান্ডারের ইতিহাস কতদিনের, কত বুদ্ধিদীপ্ত, কঠিন এবং জটিল একটা প্রশ্ন অডিয়েন্সকে দিয়ে দিল, যারা বিচার মানে মানে শুনতে আসছে, বিচার ওনার কাছে দিয়েছে, তাদের কাছে উনি প্রশ্ন করলেন যে আপনাদের মাদ্রাসাটা কতদিনের? বললো এই যে 30-40 বছর হলে। দেখেন ইতিহাসটা ঘাইটে দেখেন, সত্যিকার অর্থে আপনাদের প্রতিষ্ঠাকাল কটা। তো সবাই বললো যে হ্যাঁ সেখানেও কিছু জ্ঞানী গুণীগুলো আছে এত, তার মানে দেখা গেল 40 বছর বয়স, 40 বছর মাদ্রাসার বয়স। বলতে দেখেন 40 বছর আপনারা একটা মাদ্রাসার খেদমত করতেছেন, খুব ভালো কথা, কিন্তু যারা 100 বছর ধরে মাইজভান্ডারের ইতিহাসের সাথে জড়িত, তাদের একটা ঐতিহ্য আছে, তো আপনারা কি কখনো নূতনটাকে বেশি প্রাধান্য দিবেন না আজকে যেটা প্রাচীন সেটাকেও প্রাধান্য দেবেন? আপনারা নিজেরাই বলেন, কারণ মাইজভান্ডার তো শত বছরের ইতিহাস। তো সুতরাং আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব যে আপনারা
ইতিহাসের আলোকে ঐতিহ্যগতভাবে যেটা প্রাচীন সেটাকে আগে মেনে নেন। এইবার আসেন সহ অবস্থান কীভাবে হবে। আমি মাদ্রাসা তুলে দেওয়ার জন্যও বলবো না, আবার ওখানে আক্রমণ করার জন্যও বলবো না, বলবো যে প্রত্যেকে যার জায়গায় সহনশীল হওয়ার জন্য। কারণ আপনি জানেন যে এখানে মাইজভান্ডারের মিছিল আপনার জন্মেরও আগে মাইজভান্ডারের মিছিল হয়, তো সেই জায়গায় আপনি সেখানে তাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টির মানুষই নিশ্চয়ই মাদ্রাসা করছেন। তখন সবাই নীরব। শেষ পর্যন্ত ফয়সালা হইল এই যে মাদ্রাসা যখন এখানে আপনাদের নামাজের অথবা মানে এই কর্মকাণ্ডের ক্লাসের কর্মকাণ্ডের কোনো সমস্যা হয় আপনারা আগেই জানিয়ে দিবেন যে কোনটা কোন সময়ে কী হবে, এবং যারা মিছিল করে তারাও সেখানকারই লোক। পরে দুই পক্ষকে উনি মিলিয়ে দিলেন। সবথেকে মজার ঘটনা হইল এই দীর্ঘ বর্ণনা, প্রায় 2 থেকে 2.5 পৃষ্ঠার বর্ণনা আরেকজন চেয়ারম্যান সুন্দরপুর ইউনিয়নের, আপনারা কি জানেন সুন্দরপুর ইউনিয়ন? সম্ভবত এটা ফটিকছড়ি। সুন্দরপুর ইউনিয়নের দীর্ঘদিনের চেয়ারম্যান ছিলেন জামাল আহমদ শিকদার। উনি আমাকে প্রথম ঘটনাগুলো বললেন। পরবর্তীতে জামাল আহমদ শিকদার শাহনশাহ জিয়াউল হক মেজবান্ডারির জীবনীতে এই বিষয়টা বর্ণনাও করেছেন। এবং আমি যখন আমাদের আব্দুল ওহাব মাস্টারের জীবনী গ্রন্থ রচনা করতে গেলাম, তখন আমি কিন্তু লিখিতভাবে এই চেয়ারম্যান জামাল আহমদ শিকদারের বই শাহনশাহ জিয়াউল হক মেজবান্ডারির জীবনী থেকে এটা আমি উদ্ধৃত করেছি। এই দীর্ঘ ঘটনাটা বললাম একটা কারণে, আমি আমার সমগ্র সত্তা দিয়ে যেটাকে বিশ্বাস করি সেটাকেও সামাজিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য আমাকে কৌশলী হতে হবে, আমাকে সহনশীল হতে হবে। এই শিক্ষাটা দিয়েছেন শায়েস্তা খান আল-আজহারীর বাবা। আর সেই শিক্ষায় শিক্ষিত হয়ে উঁচু নিচু বড় ছোট প্রত্যেকের সাথে শায়েস্তা খান আল-আজহারী একই মাপে চলতে পেরেছেন। আমার কাছে আশ্চর্য ঠেকেছে। শায়েস্তা খানের সব কিছু অনেকের কাছে পছন্দনীয় না, সব সত্য কথাও পছন্দনীয় না। আমাকে একদিন বলতো, স্যার সব সময় আপনার সাথে হাঁটা চালা করি, কিন্তু সমস্যা হইলেও সত্য কথা বলতে পারি না। আমি বললাম, তোমার মতো তো করে তুমি বলতে থাকো, তোমার যদি কতলও করে ফেলে সেটাও তোমার জন্য সব। তাই ওর মতো বলতে থাকতো, তো অনেকে পছন্দ করতো না। কিন্তু চূড়ান্তভাবে গিয়ে দেখা যায় যে শায়েস্তা খান আল-আজহারী ছিল সত্য। আমি আমার আলোচনাটা বেশি অন্যদিকে নিতে চাই না, কারণ এখানে বিষয়গুলো যেটা আসে সেটা হলো মাইজভান্ডারির ইতিহাস প্রণয়নের ক্ষেত্রে তার একটা বিরাট ভূমিকা আছে। আর এখানে যারা উপস্থিত হয়েছেন, আমি একেবারে বুকে হাত দিয়ে বলতে পারবো প্রত্যেকের সাথে তার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। এইটা বড় ব্যতিক্রমী ঘটনা। প্রত্যেকের সাথে কার কি সমস্যা, অনেক সময় মাইজভান্ডারের পরিমণ্ডলের বাইরে তার ব্যক্তিগত সেই সমস্যা। এই যে আমাদের অ্যাডভোকেট যিনি বক্তৃতা দিলেন, যে তার জীবনটা কিভাবে বিকশিত হবে, ব্যারিস্টার তানজিদের কাছে নিয়ে গেলেন একজন জুনিয়র উকিলকে। কেন? ওটা কিভাবে তার ডেভেলপমেন্টটা হবে। এবং প্রথম আমরা সম্ভবত শায়েস্তা খান আল-আজহারীর প্রথম স্মরণ সভা করি পিএইচপির অডিটোরিয়ামে। হ্যাঁ, আল-আজহারের প্রাক্তন ছাত্রদের, প্রাক্তন শিক্ষার্থীদের যে সংগঠন, এটার পক্ষ থেকে, সেখানেও বারবার একটা কথা ঘুরে আসছে যে আল-আজহারে যারা পড়তে গিয়েছে অথবা তার পরবর্তীকালে যারা পড়তে গিয়েছে, সবাই ব্যক্তিগত স্মৃতিচারণে একটা কথায় গভীরভাবে আমি অনুধাবন করেছি, প্রত্যেকের ব্যক্তিগত কোনো সমস্যা থাকলে সেটা শায়েস্তা খান আল-আজহারী তার সমস্যা মনে করে সমাধানের পথ খুঁজতেন, সমাধানের পথ দেখিয়ে দিতেন। এই যে নিজেকে উত্তীর্ণ হয়ে, নিজের থেকে নিজে উত্তীর্ণ হয়ে প্রাগ্রসর চিন্তার কালোত্তীর্ণ ব্যক্তিত্ব
শায়েস্তা খান আল আজহারী, তাকে আমি আমার গভীর ভক্তি, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।